দাস, রাজাডাঙ্গা পেন্না মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক। সমগ্র শিক্ষা মিশন জলপাইগুড়ির উদ্যোগে যে ই-লার্নিং ক্লাস শুরু হয়েছে, আজকে আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছি। ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে জলপাইগুড়ির দুজন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা। আমি আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় স্বপন ঘড়াই মহাশয়, সহশিক্ষক, ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়। আমাদের মধ্যে আরেকজন বিশিষ্ট শিক্ষিকা উপস্থিত রয়েছেন মাননীয়া মহুয়া সরকার, সহশিক্ষিকা, সোনাওলা উচ্চ বিদ্যালয়। তা আমি আজকে তোমাদেরকে সরাসরি বিষয়ে নিয়ে যাচ্ছি। তা মাস্টারমশাইয়ের কাছে জানতে চাইবো যে আজকে আমরা ভৌতবিজ্ঞানের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাসের যে ব্যবস্থাটা করা হয়েছে, তাতে আপনারা কোন অংশটি পড়াবেন বলে ঠিক করেছেন? আমরা দুজনে আজকে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ এর মধ্যে যে পিরিয়ডিক টেবিল পর্যায় সারণী চ্যাপ্টারটা আছে ওটা আমি পড়াবো। ওই চ্যাপ্টারের পরে যে কেমিক্যাল বন্ড সম্বন্ধে ম্যাডাম পড়াবেন, রাসায়নিক বন্ধন সম্বন্ধে ম্যাডাম পড়াবেন। ঠিক আছে, চলো তাহলে ছাত্রছাত্রী তোমাদেরকে আমরা সরাসরি আমরা বিষয়বস্তুতে ঢুকে যাই। আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট শিক্ষক মাননীয় স্বপন ঘড়াই মহাশয়, ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়ের উনি সহশিক্ষক। চলো আমরা স্বপন বাবুর কাছে চলে যাই। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমার অজস্র ভালোবাসা। তোমরা বাড়িতে বসে আছো, তোমরা বাড়িতে পড়াশোনা করছো, তো আমরা আজকে এখানে পড়াতে পেরে ভালো লেগেছে। তোমরা যাতে আমাদের পড়াটা দেখে উপকৃত হও, তো আমাদের ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে তো আজকে একটু আলোচনা করব পিরিয়ডিক টেবিল এই যে চ্যাপ্টারটা। তো আমি প্রথমে এই পর্যায় সারণী যে চ্যাপ্টারটা, সেটা আমার কাছে এখানে একটা ছবিও আছে, পিরিয়ডিক টেবিল। তো পিরিয়ডিক টেবিলে প্রথমে একটু বলে নিই যে তোমরা যখন কোনো চ্যাপ্টার পড়বে তার গোলটা কি, তার লক্ষ্যটা কি, না তার ক্লিয়ার একটা কনসেপ্ট অর্জন করা। তো সেই ক্লিয়ার কনসেপ্ট যদি হয় তাহলে কিন্তু সেখান থেকে মার্ক আসবে, তাহলে নম্বরটা ভালো পাবে। তাহলে সেই চ্যাপ্টারকে তার গোল, তার দক্ষতা অর্জন করতে হলে তোমাকে স্টেপে স্টেপে এগোতে হবে। তোমাদের সামনে থাকবে বই, এটাকে আমরা মেটেরিয়াল বলি, এবং টিচার তোমার পাশে থাকবে। সেই চ্যাপ্টারটাকে তোমাকে স্টেপে স্টেপে এগিয়ে তোমার গোলটাকে অর্জন করতে হবে, অর্থাৎ চ্যাপ্টারের মধ্যে যে বিষয়বস্তু সেটা তোমাকে জানতে হবে। তো আমি তোমাদের এই সময়ের মধ্যে জানাবার চেষ্টা করছি এই পর্যায় সারণী সম্বন্ধে। মৌল, এই যে বিভিন্ন মৌল, তাদের যে ভৌত রাসায়নিক ধর্মগুলো, মৌলগুলি আবিষ্কার হওয়ার পরে বিভিন্ন বিজ্ঞানী এই ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ে তাদের চিন্তা ভাবনা শুরু করলেন। তারা দেখলেন যে মৌলগুলো আবিষ্কার হয়েছে তাদের কিছু কিছু মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের কিছু মিল দেখা যাচ্ছে। তো এই ভৌত এবং রাসায়নিক ধর্মের এই যে মিল দেখা যাচ্ছে, সেই মৌলগুলোকে তাদেরকে নিয়ে একটা পর্যায় সারণী বানালেন, যেটাকে আমরা পিরিয়ডিক টেবিল বলব। তো এই পিরিয়ডিক টেবিল অর্থাৎ এই যে বিভিন্ন মৌলগুলো যে আবিষ্কার হয়েছে তাদেরকে একত্রে একই জায়গায় স্থান দেওয়াতে অজস্র বিজ্ঞানী অজস্র পরিশ্রম রয়েছে। তো সেই ইতিহাস অনেক বড়, তো আমি ছোট করে তোমাদের কাছে বলছি। প্রথমে এই মৌল এবং ভৌত রাশি, এই মৌলগুলো, এই এলিমেন্টগুলো ভৌত রাসায়নিক ধর্মটা কি না, রাসায়নিক ধর্ম যেমন তোমরা দেখো যে ধরো সোনা, আমরা সোনা দিয়ে কি করি? হ্যাঁ, আমরা বিভিন্ন রকম গলার হার, বিভিন্ন নামি দামি অলংকার বানাই। কিন্তু কেউ যদি বলে যে পিরিয়ডিক টেবিলে আমার আয়রন তো আছে, তাহলে আয়রন দিয়ে তো আমি গলার হার বানাতে পারি, মানে বেশি গ্রাম দিয়ে। কিন্তু তাকে সম্ভব? কিন্তু আয়রন সম্ভব নয়। আয়রনে সেখানে মোর্চা পড়ে যাবে, ডাস্ট পড়ে যাবে। তাহলে আমাদের কাছে আজকে ক্লিয়ার হলো যে সোনা দিয়ে যে জিনিসপত্র বানানো যায়, যে অলংকার বানানো যায়, প্ল্যাটিনিয়াম দিয়ে যে জিনিসপত্র বানানো যায়, আয়রন দিয়ে কিন্তু সেই জিনিসপত্র বানানো যায় না। আবার দেখো, এখানে সোডিয়াম বলে একটা মৌল আছে,
সে সোডিয়াম হচ্ছে জলে এক্সপ্লোসিভ। তো সেই সোডিয়াম দিয়ে যদি কেউ বলে গলায় মালা পরাবো, তা তো সম্ভব নয়, কারণ সেটা বিস্ফোরণ ঘটতে পারে জল পেলে, গায়ের ঘামে। তাহলে এই যে কেমিক্যাল প্রপার্টি, রাসায়নিক ধর্ম, সেটা তোমাদেরকে কিছুটা ক্লিয়ার করো। এবার ভৌত ধর্ম বলি না। ভৌত ধর্ম হচ্ছে, ধরো কোনো আয়রন দিয়ে আমরা জিনিসপত্র বানাবো, সেই আয়রনকে গলাতে হবে, তো তার গলনাঙ্ক হচ্ছে 1539 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেই ভৌত ধর্মটা তোমাকে না জানলে তুমি কিন্তু সেখানে উষ্ণতা মেনটেন করতে পারবে না। তো এই যে ভৌতিক এবং রাসায়নিক ধর্ম, এইগুলোকে মানে জানতে গিয়ে বিভিন্ন মৌলগুলোকে তাদের স্থান পেয়েছে, তাকে বলা হয় পিরিয়ডিক টেবিল। প্রথমে বিজ্ঞানী লথার, প্রথম যে বিজ্ঞানী 1817 সালে ডোবেনা, উনি কি করলেন, যে এই যে তিনটে মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের যে পারমাণবিক গুরুত্ব আছে, যাকে আমরা বলবো আণবিক ভর, লিথিয়ামের হচ্ছে 7, সোডিয়ামের হচ্ছে 23, পটাশিয়ামের হচ্ছে 39। এই প্রথম মৌল এবং শেষ মৌলের পারমাণবিক গুরুত্বকে যদি গড় করা যায়, তাহলে দেখা যায় সোডিয়ামের সঙ্গে পারমাণবিক গুরুত্বটা মিলে যাচ্ছে। কিন্তু এখানে দেখব, যখন ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অর্থাৎ ক্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন, এর 19, এর 35.5, এর ধরুন 80, কিন্তু এই দুটোর যদি গড় করি, তাহলে কিন্তু এই ক্লোরিনের মিলছে না। অর্থাৎ এখানে এই মানে ডোবেনারের যে ত্রয়ী সূত্র, যে শেষ মানে রাসায়নিক ধর্মের মিল আছে, এমন তিনটি মৌলের প্রথম এবং শেষ মৌলের পারমাণবিক গুরুত্বকে গড় করলে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্বটা মিলে যাবে। সেখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মিলছে না। তাহলে ত্রয়ী সূত্রের পরে আসলো লোথার মেয়ার। উনি কি করলেন না, উনি করলেন যে মৌলগুলির ভৌত ধর্মকে তাদের পর্যায়গতভাবে একটা পরিবর্তন উনি লক্ষ্য করতে পারেন। তা পর্যায়গত পরিবর্তন যে ভৌত ধর্ম, মৌলগুলির যে ভৌত ধর্ম লক্ষ্য করেন, তার গবেষণাগারে তিনি দেখলেন যে মৌলগুলির স্ফুটনাঙ্ক এবং ঘননাঙ্ক সেগুলো পর্যায় বরাবর ভ্যারি করছে। পর্যায়টা আমি আসছি পরে। এরপর মেন্ডেলি উনি কি করলেন না, এই পিরিয়ডিক টেবিলে যে উনি যে পিরিয়ডিক টেবিলটা আবিষ্কার করলেন, উনি কি করলেন, লোথার মেয়ারের ভৌত ধর্ম আর ওনার রাসায়নিক ধর্মকে মিলিয়ে বলল যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো মৌলের পর্যায়গত পুনরাবৃত্তি করছে। অর্থাৎ পারমাণবিক গুরুত্ব যত বাড়ছে, মৌলগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করছে। সেখানে মৌলগুলি মানে মেন্ডেলিভের পর্যায় সারণী সূত্র এই দাঁড়ালো যে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করছে। এবার চলে আসি পর্যায়। তাহলে পর্যায়ক্রমে পুনরাবৃত্তির কথা বলছে, তা পর্যায়, তাহলে আমরা এই পিরিয়ডিক টেবিলে দেখব এখানে আছে 7টি পর্যায় এবং এটা 9টা শ্রেণী হবে। মানে তখন যখন মেন্ডেলিভ করেছিল তখন কিন্তু এই 0 শ্রেণীর মৌলগুলো, নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়নি, তখন 8টা শ্রেণী ছিল। পরে যখন মডার্ন পিরিয়ডিক টেবিল হলো, তখন এখানে হলো 18টা শ্রেণী আর 7টা পর্যায়। এখানে দেখো, এখানে প্রত্যেকের বইতে একটু স্টুডেন্টদের ভুল হয়, তোমরা একটু খেয়াল করবে যে পিরিয়ড কথাটা লেখা আছে, অ্যারোটা নিচের দিকে আছে। এর অর্থ হলো এখানে নম্বরগুলো বোঝাচ্ছে। অনেকে ভাবে স্যার পর্যায় তো নিচের দিকে অ্যারো আছে, তাহলে মৌলগুলি কি পর্যায় বরাবর আছে? না, মৌলগুলো পর্যায় বরাবর কিন্তু নেই, এখানে সংখ্যাটা বোঝাচ্ছে। তাহলে 1 নম্বর পর্যায়ের মৌলগুলো কোনগুলো? না, হাইড্রোজেন আর হিলিয়াম। তেমনি গ্রুপ অর্থাৎ শ্রেণী যেটা আছে, সেটা শ্রেণীর নম্বরগুলো বোঝাচ্ছে। শ্রেণীর 1 নম্বর শ্রেণীর মৌলগুলো হচ্ছে নিচের দিকে স্থান পেয়েছে। অর্থাৎ এখানে খুব সুন্দরভাবে আমরা বলতে পারি পর্যায় যে মৌলগুলো তারা ভূমির সঙ্গে অনুভূমিকভাবে আছে। এটা যদি আমি ভূমি ধরি, তাহলে দেখো এই মৌলগুলো কি এর সঙ্গে অনুভূমিকভাবে আছে, প্যারালাল ভাবে আছে। তাহলে যে মৌলগুলো প্যারালাল ভাবে আছে সেই মৌলগুলোকে বলবো ওরা পর্যায় বরাবর আছে। আর যে মৌলগুলো ভূমির সঙ্গে, দেখো এটা যদি ভূমি বলি, তাহলে মৌলগুলো উলম্বভাবে আছে, লম্বভাবে আছে, তাকে বলবো আমরা শ্রেণী। তো
তাহলে এখান থেকে আমরা পর্যায় এবং শিক্ষা জানতে পারলাম। তাহলে এই মেন্ডেলিভের যে এত পরিশ্রম, এত আবিষ্কার, তার সেই পিরিয়ডিক টেবিল একটু ত্রুটি থেকে গেল। এখানে ত্রুটিটা কোথায়? না, উনি ওনার ডেফিনেশনে বলেছে, ওনার সূত্রে বলেছে যে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এই যে পর্যায়ক্রমে পুনরাবৃত্তির কথাটা মুখস্থ করলে কিন্তু এটা পরীক্ষা হলে মনে থাকবে না। এই পর্যায়ক্রমে পুনরাবৃত্তি কথা যদি বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। পর্যায়ক্রমে পুনরাবৃত্তি বলতে দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, এটা সেকেন্ড পর্যায়ে ছিল। তারপরে সোডিয়াম মৌলটা পর্যায় পরপরে যাওয়ার ফলে সোডিয়ামটা আবার লিথিয়ামের নিচে বসে গেল, অর্থাৎ পর্যায় বরাবর যাওয়ার পরে সেটা আবার পুনরাবৃত্তি হলো, সেই 1 নম্বর শ্রেণীতে ঘুরে আসলো। এটা হচ্ছে পর্যায় বরাবর পুনরাবৃত্তি, নতুনভাবে আবির্ভাব হয়। তাহলে এটা এরপরে আমরা দেখব যে পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে যখন মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম পরপর বাড়ছে, এখানে আমরা দেখব যে আর্গন আর পটাশিয়াম, এখানে কিন্তু তাদের পারমাণবিক গুরুত্ব একটু ব্যতিক্রম আছে। কারণ আর্গনের চেয়ে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কিন্তু কমে গেছে। আবার তোমরা লক্ষ্য করো কোবাল্ট এবং নিকেল, সেখানে কোবাল্ট থেকে নিকেলের পারমাণবিক গুরুত্ব বাড়ার কথা, কিন্তু সেখানে কোবাল্টের কিন্তু পারমাণবিক গুরুত্ব বেশি, নিকেলের কিন্তু কমে গেছে। আবার তোমরা লক্ষ্য রাখো টেলুরিয়াম আর আয়োডিন, টেলুরিয়াম আর আয়োডিনের ক্ষেত্রে কিন্তু পারমাণবিক গুরুত্বের একটু ব্যতিক্রম আছে। তাহলে এখানে এই মেন্ডেলিভের যে পর্যায় সারণীটা তাতে একটু ত্রুটি দেখা দিল। তারপর যখন আইসোটোপ আবিষ্কার হলো, তখন দেখলো যে আইসোটোপ বলতে তোমরা জানো যে একই মৌলের যেসব পরমাণু ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক একই, তাকে কিন্তু আইসোটোপ বলে। তাহলে কথাটা হচ্ছে একই মৌলে, তাহলে মৌলটা হতে হবে কিন্তু একই, অর্থাৎ কার্বন 12, 6, কার্বন 6, 14। তাহলে এই কার্বন 12 এটা অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু এই কার্বন 6 আর 14 পরে এটা আবিষ্কার হলো। একটু তোমাদের বলে রাখি যে আমরা যে পারমাণবিক গুরুত্ব কথাটা বলছি, পারমাণবিক গুরুত্বটা কিন্তু অ্যাকচুয়ালি ভগ্নাংশ হয়, কারণ বিভিন্ন অধিকাংশ মৌলের আইসোটোপ থাকার জন্য এই পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয়। এবং এই পারমাণবিক গুরুত্বটা আমরা কার্বন স্কেলে বা অক্সিজেন স্কেলে মাপতে হয়, সেটা তো আমাদের এই মুহূর্তে মাপা সম্ভব নয়। তবু আমি বলে রাখবো যে মৌলগুলির ভর সংখ্যা, যদি এই যে মৌলগুলির যে প্রোটন এবং নিউট্রন মিলে যে ভর সংখ্যা, তাকে একটু চেঞ্জ করলে আমরা পারমাণবিক গুরুত্ব ওখান থেকেই পেতে পারি। তাহলে আমরা এখন ভর সংখ্যাকে যদি পারমাণবিক গুরুত্ব বলি, মোটামুটি এটা আমাকে মনে রাখতে হবে। তো সেখানে কার্বন 14 আবিষ্কার হলো, তাহলে কার্বন 12 এখানে স্থান পেয়েছে তার পারমাণবিক গুরুত্ব, কিন্তু কার্বন 14 তো স্থান নেই আইসোটোপ আবিষ্কার হওয়ার পরে। তারপরে আমরা পরে দেখব অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের 8 আর 16, অক্সিজেনের 8, 17, অক্সিজেনের 8, 18। এটা অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু পরে যখন এর আইসোটোপ, অক্সিজেনের আইসোটোপ আবিষ্কার হলো, তখন কিন্তু এদের স্থান নিয়ে দ্বিমত শুরু হলো। এরপর বিজ্ঞানী মজলে উনি দেখলেন যে ওনার আইসোটোপ আবিষ্কার পরে উনি এক্স-রে দিয়ে পরীক্ষা করলেন যে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্বের উপর কিন্তু অতটা নির্ভর করছে না, করছে তাদের অ্যাটমিক নাম্বারের উপর, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা। তাহলে সেই প্রোটন সংখ্যাকে আমরা অ্যাটমিক নাম্বার বলবো। তাহলে দেখলাম যে অ্যাটমিক নাম্বার কখনো কোনো মৌলের একাধিক হতে পারে না, বা একাধিক মৌলের কখনো অ্যাটমিক নাম্বার 1 হতে পারে না। তাহলে এখন থেকে আমরা জানবো যে পরমাণুর অ্যাটমিক নাম্বার তার সমস্ত কেমিক্যাল ধর্মকে সে ধরে রাখে। তাহলে অ্যাটমিক নাম্বার হলো বিভিন্ন মৌলের রাসায়নিক ধর্মের একবারে চাবিকাঠি। তখনই আমরা এই পিরিয়ডিক টেবিল
এই পর্যায় সারণীর যে পর্যায় সারণীর সূত্রটা মডার্ন পিরিয়ডিক টেবিল হিসাবে সূত্রটা আসলো সূত্রটা এমনই হবে যে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের অ্যাটমিক নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটছে। এবার তোমরা দেখবে এই পিরিয়ডিক টেবিলে যে অ্যাটমিক নাম্বার কখনো কারুর মানে ত্রুটিপূর্ণ নেই, পরপর অ্যাটমিক নাম্বারগুলো বেড়ে গেছে এবং আমাদের কাছে অ্যাটমিক মানে পিরিয়ডিক টেবিল একটা জ্বলন্ত আবিষ্কার হিসাবে চলে আসলো। কারণ এতগুলো মৌলে তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি কোনো সায়েন্টিস্টের পক্ষে তার জীবনে মানে ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু আমাদের সামনে যখন পিরিয়ডিক টেবিল আসলো তখন আমরা মানে বিভিন্ন মৌলগুলো তার ভৌত এবং রাসায়নিক ধর্মকে আমরা মানে একভাবে আমরা ব্যাখ্যা করতে পারলাম। এখানে একটা আমার ছোট্ট প্রশ্ন ছিল, ছাত্রছাত্রীদের যদি এই জায়গাটা একটু আপনি ক্লিয়ার করে দেন, যে ধরে নিলাম কোনো মৌলের অ্যাটমিক নাম্বার 17, হ্যাঁ, তাহলে পর্যায় সারণীতে তার অবস্থানটি কোথায় এটা ছাত্রছাত্রীরা কিভাবে বের করবে, মানে তাদের আলোচনা সুবিধার জন্য একটু যদি আরেকবার। দারুণ একটা কোশ্চেন, আমি মানে দারুণ একটা কোশ্চেন করেছেন উনি। দেখো, আমি তোমাদের ক্লাস 10-এ আজকে গিটারটি শিখিয়ে দেব এবং তোমরা এক নিমিষে কোন মৌলের অবস্থান কোথায় তোমরা কিন্তু বের করতে পারবে। স্যার কিন্তু আমাকে দারুণ একটা কোশ্চেন করবে। আমি ওনার কোশ্চেনে আসছি, আমি একটু বলে নিচ্ছি, তাহলে আমি এখন বের করব কি না, এই পর্যায় সারণীতে অ্যাকচুয়ালি 1 থেকে 20 অ্যাটমিক নাম্বার, 1 থেকে 20 অ্যাটমিক নাম্বার পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম, এই মৌলগুলোকে আমরা মাধ্যমিকের সিলেবাস এখানে আমরা এই 20টা মৌল পর্যন্ত আমরা আলোচনা করব। এখানে মৌলগুলির অবস্থান আমি সহজে আমি বলতে পারবো এবং তোমরা যদি খাতা পেন নিয়ে বসো, দেখো কেমন করে মৌলগুলোর অবস্থান নির্ণয় আমি সহজে করতে পারছি এবং তোমরাও পারবে। আমি 17টা স্যার পরে আসছি। আমাদের অক্সিজেনের 8, অর্থাৎ অ্যাটমিক নাম্বার 8। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত? 8। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাসে দেখব যে আমরা জানি যে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এই এন কক্ষ, এই 4টি কক্ষে ইলেকট্রন ভরে এবং ইলেকট্রন বিন্যাস হয় 2, 8, 8, 8, এইভাবে ইলেকট্রন বিন্যাস করব 1 থেকে 20 অ্যাটমিক নাম্বার পর্যন্ত। এবার তাহলে এইভাবে ইলেকট্রন বিন্যাস করব। তাহলে আমার হলো অক্সিজেনের 8। তাহলে দেখো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, তাহলে ইলেকট্রন সংখ্যা 8। তাহলে যদি ইলেকট্রন বিন্যাস করি 8, প্রথম কক্ষে 2টো, তারপরে থাকলো 6টি, তাহলে এল কক্ষে 6টি, তাহলে 2 আর 6 মিলে 8। তাহলে আমরা কয়টি কক্ষ ব্যবহার করলাম? কে আর এল কক্ষ, 2টি কক্ষ, তাহলে পর্যায় হবে 2। তাহলে দেখো অক্সিজেন পর্যায় 2 তে অবস্থান করছে, দেখো 2 পর্যায়ে অবস্থান করছে। এবার শ্রেণী আসবো। শ্রেণী দেখতে হলে মানে ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষে কয়টি ইলেকট্রন আছে সেটা তোমাকে জানতে হবে। তাহলে এখানে দেখলাম এল কক্ষে 6টি ইলেকট্রন আছে শেষ কক্ষে। তাহলে 6-এর সঙ্গে যদি আমি 10 যোগ করি তাহলে দাঁড়াবে 16, তাহলে শ্রেণী হলো 16। দেখো অক্সিজেন এখানে 16 নম্বর শ্রেণীতে আছে। এবার বলছি যে কখন 10 যোগ করব বা কখন 10 যোগ করব না। আমরা ইলেকট্রন বিন্যাস করে যদি দেখি যে কোনো অ্যাটমের শেষ কক্ষে 3টি বা তার বেশি, যেমন 4টি, 5টি, 6টি থাকে, তার সঙ্গে 10 যোগ করে আমরা শ্রেণী করি। যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় তার শেষ কক্ষে 1টি বা 2টি ইলেকট্রন আছে, তখন কিন্তু আমরা 10 যোগ করব না। এবার স্যারের প্রশ্নে আমি আসি। আমার ছিল অ্যাটমিক নাম্বার 17, তাহলে মৌলটা হচ্ছে 17 অ্যাটমিক নাম্বার হচ্ছে ক্লোরিন। তাহলে প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করব কে এল। তাহলে ইলেকট্রন যদি হয় 17, তাহলে 2, 8, এম কক্ষে হচ্ছে 7। তাহলে আমরা কয়টা কক্ষ ব্যবহার করলাম? 3টে কক্ষ, তাহলে পর্যায় হবে 3। আর শ্রেণী কত হবে না, এখানে আছে 7, তাহলে কি বলেছি 3টের বেশি হতে হবে, তাহলে 7 মানে আমি 10 যোগ করব, তাহলে হবে 17। তাহলে শ্রেণী হবে 17, পর্যায় হবে 3। দেখো তোমরা ক্লোরিন হচ্ছে এই যে পর্যায় হচ্ছে 3 এবং 17 নম্বর শ্রেণীতে অবস্থান করছি। আরেকটা উদাহরণ আমি এখানে করব। ধরো সোডিয়াম 11, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 11,
ইলেকট্রন বিন্যাস কে এল এম, তাহলে 2 আর 1। তাহলে তিনটা স্টেপ লিখেছি, কে এল এম, তাহলে পর্যায় হবে 3। আর শ্রেণী যেহেতু একটি ইলেকট্রন আছে তাহলে 10 যোগ করবো না, তাহলে শ্রেণী হবে 1। দেখো সোডিয়াম 1 নম্বর শ্রেণীতে 3 নম্বর পর্যায়ে অবস্থান করছে। তাহলে এটা যদি করে তাহলে সমস্ত মৌলের কিন্তু তার অবস্থান 1 মিনিটে জানতে পারে। আরেকটা আমি কথা বলছি যে আমরা যখন এটা তো মডার্ন পিরিয়ডিক টেবিলে করলাম, তো যখন আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীতে করবো তখন কিন্তু ওই 1A বা 1A 2A বা 3Bতে ভাগ আছে, ওটা কিন্তু করতে হবে। এইবার আমি মৌলগুলি যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি তাদের পর্যায়গত ধর্মটা একটু আলোচনা করছি। তাহলে পর্যায়গত ধর্ম, আমি যে 4টে ধর্ম আছে তাদের আকার, যাকে বলবো পারমাণবিক রেডিয়াই, পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, আয়নবহন শক্তি, আয়নাইজেশন পোটেনশিয়াল এনার্জি এবং জারণ ও বিজারণ ধর্ম, এই 4টি আমি জাস্ট অল্প একটু আলোচনা করছি। প্রথমে আসলে আকার। তাহলে তাদের পর্যায় এবং শ্রেণী বরাবর আকারটা কেমন চেঞ্জ হবে। সেকেন্ড পর্যায়ে মৌলগুলিকে লিখে ফেলি আমি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আমি নিষ্ক্রিয় গ্যাসের কথা এখন বাদ রাখছি। ইলেকট্রন 3, 4, 5, 6, 9। তাহলে দেখো 2,1, 2,2, 2,3, 2,4, 2,5, 2,6, 2,7। তাহলে দেখো প্রত্যেকটা কে কক্ষা এল কক্ষা ব্যবহার হয়েছে। তাহলে পর্যায় বরাবর তাদের একই কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, আবার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে, ফলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা বাড়ছে। তাহলে আকর্ষণ বল বাড়লে কি হবে, টানটা বাড়বে। তাহলে আমরা দেখব যে যখনই সেম কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, পরমাণুতে প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে বাড়ছে, তার টান বাড়ছে, ফলে আকারটা ছোট হবে। তাহলে পর্যায় বরাবর মৌলগুলির আকারগুলো পরপর ছোট হবে। আর শ্রেণী বরাবর দেখব লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এখানে দেখবো 11, এখানে দেখবো 19। তাহলে এখানে 2, 8, 1, 2, 8, 8, 1। তাহলে দেখো এদের কক্ষ সংখ্যা বাড়ছে, 2, 1, 2, 8, 1, 2, 8, 8, 1। তাহলে কক্ষ সংখ্যা বাড়লে তাদের আকার বাড়বে, অর্থাৎ পরমাণুগুলির আকার শ্রেণী বরাবর বাড়ে। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এই যে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর দেখো প্রত্যেকটা অ্যাটমের ইলেকট্রন সংখ্যা কিন্তু 1, শেষ কক্ষে 1, 1, 1। তাহলে কি বলতে পারি না যে শ্রেণীর 1-এর সমস্ত মৌলের ধর্ম কিন্তু একই রকম। এভাবে আমরা দেখব যে শ্রেণী 2-র মৌলগুলোর শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 2, তো তাদের ধর্ম একই। তাহলে এই 1 নম্বর শ্রেণী এবং 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলোর এত সমস্ত শ্রেণীর মৌলগুলোর ধর্ম কিন্তু শ্রেণী বরাবর তাদের একই হবে। এবার চলে আসি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে দেখো তড়িৎ ঋণাত্মকতা আমরা একই রকম পর্যায় 2-তে যখন আমরা দেখব তাদের আকার যত ছোট হচ্ছে, তার তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে না, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর একটি পরমাণু যে ধর্মের ফলে ইলেকট্রনকে টানার প্রবণতা বাড়ে তাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে সাইজ যখন ছোট হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা, তার ইলেকট্রন টানার প্রতি ক্ষমতা বাড়বে, তখন তার তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। অর্থাৎ পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কমবে। এরপর চলে আসি আয়নভবন শক্তি। আয়নভবন শক্তি কাকে বলে না, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু শেষ কক্ষের একটা ইলেকট্রনকে তুলে নিতে যে এনার্জি দিতে হয় সেই এনার্জি হচ্ছে আয়নভবন শক্তি। তাহলে দেখো যখন পরমাণুর আকার ছোট হবে তার ইলেকট্রনের তার টান বেশি থাকবে, ফলে সেই ইলেকট্রন তুলে নিতে তাকে বেশি শক্তি দিতে হবে। তাহলে এখান থেকে দেখলাম পর্যায় বরাবর যখন আমরা যাব তার আয়নভবন শক্তি বাড়বে এবং শ্রেণী বরাবর যখন যাব পর্যায় আয়নভবন শক্তি কমবে। এখানে একটু ব্যতিক্রম বলবো আয়নভবন শক্তিতে, যাকে আইপি বলবো আমরা, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন, এখানে তাহলে পরপর বাড়ার কথা ছিল, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, এটা আর হচ্ছে এটা। এখানে দেখবো বোরনের তুলনায় বেরিয়ামের স্থায়ী ইলেকট্রন বিন্যাসের জন্য আয়নভবন শক্তিটা বাড়বে, আর এখানে অর্ধপূর্ণের জন্য অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের আয়নভবন শক্তিটা বাড়বে। এবার
এবারে লাস্টে হলো জারণ বিজারণ ধর্ম। তোমরা জানো যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, যে মৌল ইলেকট্রন গ্রহণ করে তার জারণ ক্ষমতা বেশি। তাহলে আমরা পর্যায় বরাবর যখন বাম দিক থেকে ডান দিকে যাব, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার ফলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে, তখন তার জারণ ধর্ম বাড়বে। তাহলে আমরা পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে তার জারণ ধর্ম বাড়বে এবং শ্রেণী বরাবর জারণ ধর্ম কমবে। তা এতক্ষণ ছাত্রছাত্রী বন্ধুরা আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা দেখলাম। আমরা এবার চলে যাব সরাসরি রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শিক্ষিকা মহুয়া সরকার। চলুন আমরা ম্যাডামের কাছে সরাসরি চলে যাই। আমি তোমাদের পড়াবো রাসায়নিক বন্ধন। তা রাসায়নিক বন্ধন পড়তে গিয়ে তাহলে প্রথমেই আমাদের জানতে হবে রাসায়নিক বন্ধনটা কি। সাধারণত দেখা যায় পরমাণু অবস্থায় যখন পদার্থগুলো থাকে তারা উচ্চতর শক্তি স্তরে থাকে। তারা যখন অণু গঠন করে তখন তারা নিম্নতর শক্তি স্তরে আসে, সেই জন্য তারা সুস্থিত অবস্থা বা স্টেবল অবস্থা পায়। এই যে সুস্থিত অবস্থা পাওয়ার জন্য তারা তাদের ইলেকট্রন বিন্যাসে চেঞ্জ করে অণু গঠন করে, তার ফলে যে জোটটা গঠন করছে সেটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন কয় প্রকার? এই রাসায়নিক বন্ধন দুই রকমের, তড়িৎযোজী বন্ধন আর সমযোজী বন্ধন। এই রাসায়নিক বন্ধন তড়িৎযোজী ও সমযোজী দু রকম জানার আগে আমাদেরকে জানতে হবে যে কি করতে যাচ্ছে পরমাণুগুলো। তার আগে আমাদের জানতে হবে অষ্টক সূত্র আর দ্বৈত সূত্র। অষ্টক সূত্রে বলা হয়েছে, দেখা যায় হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, তোমরা একটু আগে পিরিয়ড টেবিলে পড়লে, তাদের দেখা যায় হিলিয়াম বাদে বাকি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো যাদেরকে আমরা নোবেল গ্যাস বলি, তাদের লাস্ট কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে। এই 8টা ইলেকট্রন থাকে বলে তারা খুব সুস্থিত হয়। তারা সাধারণত কোনো বিক্রিয়া করে না, তারা অনেক স্টেবল কন্ডিশনে থাকে। প্রত্যেকটা পরমাণুরই দেখা যায় তারা তাদের ইলেকট্রন বিন্যাসটা তাদের নিকটতম এই নিষ্ক্রিয় গ্যাসের মতো লাভ করতে চায়, যার ফলে তারা সুস্থিত হতে পারবে। এই লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন করার এই যে পরমাণুর ধর্ম বা চেষ্টা, এটাকে বলা হয় অষ্টক সূত্র। আর দ্বৈত সূত্র কি? দ্বৈত সূত্র হলো হিলিয়ামে দেখা যায় লাস্ট কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তাই এর কাছাকাছি যে আছে হাইড্রোজেন, ও লাস্ট কক্ষে থাকে 1টা ইলেকট্রন। ও চেষ্টা করে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাসটা লাভ করার জন্য, সেই জন্য ও চেষ্টা করে লাস্ট কক্ষে 2টো ইলেকট্রন রাখতে, যার ফলে সে সুস্থিত কন্ডিশনটা লাভ করতে পারবে। এটাকে বলা হয় দ্বৈত সূত্র। এই অষ্টক সূত্র আর দ্বৈত সূত্র মানতে গিয়ে পরমাণুগুলো এই বন্ধনটা তৈরি করছে। তা প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। 1916 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কেসেল কি করে তড়িৎযোজী বন্ধন হয় তার একটা ধারণা দিয়েছিলেন। আয়নীয় বন্ধন সম্পর্কে বিজ্ঞানী কোসেল 1916 খ্রিস্টাব্দে একটা ধারণা দিয়েছিলেন যে কি করে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন তৈরি হয়। তিনি বললেন, কিছু পরমাণু আছে তারা লাস্ট কক্ষে ইলেকট্রনগুলোকে ছেড়ে দেয়। যেমন এখানে আমি লিখেছি সোডিয়াম। সোডিয়ামে দেখা যায় ইলেকট্রন বিন্যাসটা আছে 2, 8, 1, তার মানে ও লাস্ট কক্ষে ইলেকট্রন আছে 1টা। আর ক্লোরিন, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7, তার মানে তার লাস্ট কক্ষে ইলেকট্রন আছে 7টা। এবার সোডিয়াম দেখছে ও লাস্ট কক্ষের এই একটা ইলেকট্রনটাকে যদি ছেড়ে দিতে পারে, তাহলে কিন্তু ও লাস্ট কক্ষ দাঁড়াবে এই কক্ষটা, যেখানে সে 8টা ইলেকট্রন পেয়ে যাচ্ছে। তার মানে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাসটা পেয়ে গেল। আর ক্লোরিন কি দেখছে? ক্লোরিন দেখছে আমার লাস্ট কক্ষে আছে 7টা ইলেকট্রন, আমি যদি একটা ইলেকট্রনকে এখানে আনতে পারি তাহলেই আমার ইলেকট্রনের কক্ষের বিন্যাসে লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন পূরণের যে শর্ত, সে অষ্টক সূত্রটা আমার মেনটেন হচ্ছে। এর ফলে কি হয়, সোডিয়াম আর ক্লোরিন যখন পাশাপাশি সংস্পর্শে আসার সুযোগ পায়, তখন সোডিয়াম কি করে, লাস্ট কক্ষের এই একটা ইলেকট্রনকে সে ছেড়ে দেয়,
দিয়ে Na প্লাস ক্যাটায়নে পরিণত হয়। আর ক্লোরিন কি করে, সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে নেয়, নিয়ে তার লাস্ট কক্ষে ইলেকট্রনটা দাঁড়াচ্ছে 8টা, নিয়ে সে Cl মাইনাস অ্যানায়নে পরিণত হয়। এবার এই Na প্লাস আর Cl মাইনাস পরস্পর বিপরীত তড়িৎধর্মী হওয়ার ফলে তারা স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। এর ফলে তারা একটা জোটবদ্ধ অবস্থায় থাকে। এটাই হলো তড়িৎযোজী যৌগ। বেসিক্যালি তড়িৎযোজী যৌগতে কোনো অণু গঠিত হয় না। এরা আয়নগুলো পাশাপাশি স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পরকে আটকে ধরে রাখে, টেনে ধরে রাখে। এরা এই আয়ন অবস্থাতেই থেকে যায়। এইগুলো তড়িৎযোজী যৌগ। এই NaCl এর সাথে সাথে আমি আরো দুটো উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন এখানে হচ্ছে ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি করে গঠিত হচ্ছে। ক্লোরিনের লাস্ট কক্ষে আছে 7টা আর ম্যাগনেসিয়ামের আছে 2টো। এবার কি করে, এই ম্যাগনেসিয়ামের লাস্ট কক্ষে, আমি এখানে লাস্ট কক্ষে ইলেকট্রনগুলোই দেখিয়েছি। ম্যাগনেসিয়াম কি করছে, এই লাস্ট কক্ষে 2টো ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে সে হয়ে যাচ্ছে Mg++। আর Cl কি করছে, এই একটা ইলেকট্রন এই ক্লোরিন নিয়ে নিল আর এই ইলেকট্রনটা এই ক্লোরিন নিয়ে নিল, নিয়ে ও হয়ে গেল Cl মাইনাস। তাহলে 2টো Cl মাইনাস আর Mg++ মিলে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠিত হচ্ছে। এরা প্রত্যেকেই অষ্টক সূত্র মেনে তারা অণু তৈরি করছে। আর আরেকটা আমি উদাহরণ তোমাদের দেখাবো, লিথিয়াম হাইড্রাইড। সেখানে কি দেখছি, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 এবং 1। সেখানে দেখা যাচ্ছে লাস্ট কক্ষে ইলেকট্রন সংখ্যা আছে ওর 1টা। এবার এই যদি এই ইলেকট্রনটাকে ছেড়ে দিতে পারে তাহলে তার আগের কক্ষে কি হচ্ছে, 2টো ইলেকট্রন হয়ে যাচ্ছে, এটা হিলিয়ামের যেটা ইলেকট্রন বিন্যাস। তাহলে ও কি করবে, এই ইলেকট্রনটাকে সে ছেড়ে দেবে। আর হাইড্রোজেন ও লাস্ট কক্ষে আছে 1টা ইলেকট্রন, হাইড্রোজেন কি করবে, এই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তার ফলে লিথিয়াম প্লাস ক্যাটায়ন তৈরি হবে এবং হিলিয়াম মাইনাস অ্যানায়ন তৈরি হবে। তৈরি হয়ে এই লিথিয়াম হাইড্রাইড এই অণুটা তৈরি হয়। এখানে এরা দ্বৈত সূত্র মেনে অণু তৈরি করছে। এই হলো তড়িৎযোজী যৌগ। এরপর আমরা করব সমযোজী যৌগ। সমযোজী যৌগটা কি, সমযোজী যৌগ বিজ্ঞানী লুইস একটা ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেখা যায় অধাতুগুলোর তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা খুব বেশি, তারা ইলেকট্রনকে ছাড়তে পারে না। এর ফলে অধাতুগুলো যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে অণুটা তৈরি করছে, তারা কি করে, কেউ কারো ইলেকট্রনটাকে ছেড়ে দেয় না। যেমন ধরো তোমার দেখা গেল ইতিহাস বই ভুল করে 2টো কেনা হয়ে গেছে, আর আরেকজনে দেখা যাচ্ছে বিজ্ঞানের বই কিনে নিয়েছে, কিন্তু তোমার বিজ্ঞানের বইটা কেনা হয়নি। তুমি কি করতে পারো, তুমি তোমার বন্ধুকে বলতে পারো তোমার বিজ্ঞানের বইটা আমাকে দিও, আমি সেখান থেকে বিজ্ঞান বইটা পড়বো, আর আমার ইতিহাসের বইটা তুমি পড়ো। তাহলে তোমার আর ইতিহাসের বই কিনতে হবে না। তার ফলে একটা বইকেই তোমরা কি করছো, সমানভাবে ব্যবহার করছো, কেউ কারো অধিকারটা ছাড়ছো না। ঠিক একই রকম ভাবে যখন কোনো পরমাণু তার ইলেকট্রনগুলোকে ছাড়বে না, না ছেড়ে সে পাশের অন্য একটা পরমাণুকে সেই ইলেকট্রনটাকে নেওয়ার বা ভোগ করার যে অধিকারটা দেয়, দিয়ে যে অণুটা তৈরি করছে, সেটাকে বলছে সমযোজী বন্ধন বা সমযোজী অণু। কি করে হচ্ছে, এখানে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন এখানে দেখো হাইড্রোজেনের লাস্ট কক্ষে আছে 1টা, এই হাইড্রোজেনের আছে লাস্ট কক্ষে 1টা ইলেকট্রন। এ যদি ছেড়ে দেয় ওর একদম ইলেকট্রন থাকবে না, এও যদি ছেড়ে দেয় এর ইলেকট্রন থাকবে না। তখন ওরা কি করছে, ওরা বলছে যে এই হাইড্রোজেন তোমার এই ইলেকট্রনটা আমাকে দাও, আমি ইউজ করবো, এবং আমার এই ইলেকট্রনটা তুমি নাও, তুমি ইউজ করো। করে ওরা পাশাপাশি আসে, এসে নিয়ে ওরা একটা বন্ধনে আবদ্ধ হয়, হয়ে এই 2টো ইলেকট্রনকে ওরা সমানভাবে ব্যবহার করে। তার ফলে তৈরি হয় H2 অণু। এটা হচ্ছে সমযোজী বন্ধন। এখানে তারা যোজন কক্ষে ইলেকট্রনটাকে সমান অধিকারের সাথে ব্যবহার করছে, তাই একে বলা হয় সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন দেখা যায় 3 রকমের। যদি একটা ইলেকট্রন নিয়ে ওরা শেয়ার করে তাহলে যে বন্ধনটা হয় তাকে বলছে সমযোজী এক বন্ধন। আর যদি শেয়ারিংটা দুটো ইলেকট্রন নিয়ে করছে,
যেমন কার্বন ডাই অক্সাইড, CO2। অক্সিজেনে দেখা যায় লাস্ট কক্ষে আছে 6টা ইলেকট্রন, তার মানে অষ্টক সূত্র পূরণ করতে গেলে ওর আরো 2টি ইলেকট্রন দরকার। কার্বনের কি আছে? কার্বনের আছে 4টা ইলেকট্রন, তার মানে ওর দরকার আরো 4টে ইলেকট্রন যাতে তার লাস্ট কক্ষে 8টে ইলেকট্রন হয়। এবার কার্বন কি করে, এইদিকে একটা অক্সিজেনকে ডাকলো, ডেকে নিয়ে বললো আমার এই দুটোকে তুমি ইউজ করো, আর এ পাশে আরেকটা অক্সিজেনের পরমাণু আসলো, একে বললো আমার এই দুটোকে তুমি ইউজ করো, তার বিনিময়ে তোমার এই দুটো আমি ইউজ করবো আর তোমার এই দুটোকে আমি ইউজ করবো। এর ফলে কি হয়, এখানে দুপাশে দুটো সমযোজী বন্ধন তৈরি হয়। এইদিকে অক্সিজেন পরমাণুর সাথে একটা সমযোজী বন্ধন, আর এ পাশেও অক্সিজেনের সাথে আরেকটা সমযোজী বন্ধন। এবং এই সমযোজী বন্ধনগুলোতে তোমরা দেখতে পাচ্ছ দুটো দুটো 4টে ইলেকট্রন অংশগ্রহণ করেছে, তার মানে 2 জোড়া ইলেকট্রন জোড় তৈরি হয়েছে, তাই এটিকে বলা হয় সমযোজী ত্রিবন্ধন। আর আসছে সমযোজী ত্রিবন্ধন। এখানে আমি নাইট্রোজেন উদাহরণটা দিয়েছি। দেখো নাইট্রোজেনের লাস্ট কক্ষে আছে 5টা করে ইলেকট্রন, তাহলে ওর আর কটা দরকার? অষ্টক সূত্র পূর্ণ করার জন্য ওর আর 3টে ইলেকট্রন দরকার। ও তখন আরেকটা নাইট্রোজেনের কাছে যায়, গিয়ে বলছে তোমার 3টে ইলেকট্রন আমাকে দাও, আমার 3টে ইলেকট্রন তুমি নাও, নিয়ে 3টে মিলে মোট ওরা 3 জোড়া ইলেকট্রন জোড় গঠন করছে, করে ওরা এই সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে। এখানে যেহেতু 3 জোড়া ইলেকট্রন ব্যবহার হচ্ছে, ইউজ হচ্ছে, তৈরি হলো, তাই এটাকে বলা হয় সমযোজী ত্রিবন্ধন। আমরা আপাতত আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম রাসায়নিক বন্ধন কাকে বলে, তড়িৎযোজী যৌগ কাকে বলে বা তড়িৎযোজী বন্ধন কাকে বলে, আর সমযোজী বন্ধন কাকে বলে। এবার এদের সম্পর্কে একটু প্রাথমিক ধারণা হওয়ার পর এবার আমাদেরকে তাদের একটু ধর্মগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। এবার আমরা তোমাদের তাদের ধর্মগুলো একটু বলবো। এখন তোমাদেরকে আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের ধর্মগুলো আলোচনা করব। এই ধর্মটা আমি তোমাদের তুলনার মাধ্যমে করাই, তাহলে দুটো ধর্মই তোমরা একসাথে বুঝতে পারবে। প্রথম, ভৌত অবস্থা কার কেমন হয়। আয়নীয় যৌগগুলো কিন্তু শক্তিশালী তড়িৎ কুলম্বীয় তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, তার ফলে এরা কঠিন অবস্থা থাকে, এদের কেলাসাকার কঠিন অবস্থায় পাওয়া যায়। আর সমযোজী যৌগগুলো গ্যাসীয় তরল বা কোমল কঠিন অবস্থায় এদের পাওয়া যায়। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তড়িৎযোজী যৌগগুলো যেহেতু ওই স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা খুব শক্তিশালী বল দ্বারা আবিষ্ট থাকে, এর ফলে এদেরকে গলাতে বা স্ফুটাতে অনেক বেশি তাপ শক্তির দরকার হয়, তাই এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কটা খুব বেশি হয়। সমযোজী যৌগের ক্ষেত্রে যেটা অনেক কম। তড়িৎ পরিবাহিতা। স্বাভাবিক অবস্থায় তড়িৎযোজী যৌগ তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ এরা আয়নগুলো খুব আষ্টেপৃষ্টে সবার সাথে আবদ্ধ থাকে। গলিত বা দ্রবীভূত অবস্থায় একমাত্র ওরা তড়িৎ পরিবহন করে, কারণ গলিত বা দ্রবীভূত অবস্থায় এদের আয়নগুলো পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ক্ষমতাটা অর্জন করে, তাই গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। কিন্তু সমযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করে না, কারণ এদের মধ্যে আয়ন থাকে না। দ্রবণীয়তা। জলের মতো ধ্রুবীয় দ্রাবকে এরা দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগগুলো জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। বিক্রিয়ার হার। তড়িৎযোজী যৌগগুলো যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই বিক্রিয়ার হার খুব দ্রুত হয়, আর সমযোজী যৌগগুলোর বিক্রিয়া খুব ধীর গতিতে হয় এবং বিক্রিয়ার প্রকৃতিও হয় খুব জটিল। লাস্ট যেটা সমবায়বতা, যেটা তোমরা জৈব যৌগে পড়বে, অর্গানিক কেমিস্ট্রিতে পড়বে, সেখানে এই ধর্মটা তোমরা দেখবে। আয়নীয় যৌগের কোনো সমবায়বতা ধর্ম দেখা যায় না, কিন্তু সমযোজী যৌগগুলোর বিভিন্ন ধর্মের সমবায়বতা ধর্ম দেখা যায়। এইগুলো আজকে আমাদের মোটামুটি আলোচনা। আচ্ছা হ্যাঁ বলুন ম্যাডাম, তাহলে একটা কোশ্চেন বারবার আসে, ধরো কিছু যৌগ দেওয়া আছে, তো কোনটা সমযোজী কোনটা তড়িৎযোজী, তো আমরা দেখে বুঝবো কি করে? যদি ধাতু থাকে তাহলে পরে তারা তড়িৎযোজী গঠন করবে, তড়িৎযোজী যৌগ তৈরি করবে। আর যদি অধাতু থাকে, অধাতুর সাথে অধাতু, তাহলে তারা সমযোজী যৌগ গঠন করবে।
আর মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যেটা হচ্ছে ম্যাডাম আগেই বললো যে আয়নীয় যৌগের অণুর কোনো অস্তিত্ব নাই। তাই যখন আমরা আণবিক ভর বের করব, কোশ্চেনটা হয় যে আয়নীয় যৌগে আণবিক ভর বলার চেয়ে সংকেত ভর বলা বেশি ভালো কেন, গুরুত্বপূর্ণ কেন? এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমাদের এই অবধি হলো মোটামুটি পড়াশুনো। তোমরা বাড়িতে পড়াশোনা করবে, এই চ্যাপ্টারগুলো পড়বে, যদি কোশ্চেন থাকে তোমরা ফার্দার কোশ্চেনগুলো পড়বে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। ভালো থাকবে। আচ্ছা ম্যাডাম, আমি শেষ করার আগে আরেকটা জিনিস আপনার সঙ্গে একটু জানতে চাইছি। আপনি যদি ছাত্রছাত্রীদের এই অংশটা একটু বলে দেন যে মাধ্যমিক পরীক্ষায় আপনারা যে দুজন যে অংশটা পড়ালেন, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, এখান থেকে মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কটা ম্যাক্সিমাম প্রশ্ন আসে? এখান থেকে যে কোশ্চেনগুলো আসে, যে কোনো যৌগগুলো দিয়ে দিয়ে বলতে পারে যে এটা কি ধরনের যৌগ, তোমরা আইডেন্টিফাই করো, এটা একটা আসে। তারপর এই যে আমি ডায়াগ্রাম দিয়ে এর আগে যে বোঝালাম, ওগুলোকে বলে লুইস ডট ডায়াগ্রাম। সেই ডায়াগ্রাম দিয়ে সে বন্ধন কি ধরনের যৌগ কিভাবে তৈরি করছে সেই ছবিও আঁকতে দেয়। মানে ডট গঠন দেখাও, ডট গঠন, একটা লুইস ডট যৌগের নাম গঠন বলবে, বলবে ডট গঠন দেখাও। ধরো সোডিয়াম ক্লোরাইড, ডট গঠন দেখাও। ক্যালসিয়াম অক্সাইড, এদের ডট গঠন এঁকে দেখাতে হবে। এগুলো আসে পরীক্ষা। তারপর তরি যদি সমাজে যে তুলনা বললাম, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আরো পিরিয়ডিক টেবিলে পর্যায় বরাবর কিছু মৌল এলোমেলো ভাবে দিয়ে দিল, তাদের পারমাণবিক ব্যাসার্ধ ঊর্ধ্বক্রমে সাজাও, সেভাবে কোশ্চেন আসতে পারে। তোমরা যে চ্যাপ্টারগুলো পড়লে আজকে, তারপর কিছু কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে যে এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। সেই ধরনের সম্ভাব্য কিছু কোশ্চেন আমরা দিয়ে দিয়েছি, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আর যদি কোনো জায়গায় কোনো কনফিউশন তৈরি হয়, স্কুল খুললে স্কুলের টিচারদেরকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? তাহলে ছাত্র বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভৌত বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করলাম। ভৌত বিজ্ঞান বিষয়ে আজকে আমাদের মাস্টারমশাই পর্যায় সরণিটা সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছেন এবং ম্যাডাম হচ্ছে তোমাদেরকে রাসায়নিক বন্ধনটা সুন্দর করে তুলে ধরেছে। তা আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। তোমরা সকলে বাড়িতেই থাকবে এবং বাড়িতে থেকেই পড়াশোনা করবে। নমস্কার।